মইনুল হোসেন চৌধুরী তার ওই বই এক জেনারেলের সাক্ষ্য, সেই বইয়ে কিন্তু বলেছেন যে তিনি তার সঙ্গে যে এই পলাতক দুই অভিযুক্ত আসামির সাক্ষাৎ হয়েছে ব্যাংককে, যাদের একজন ভারত থেকে এসেছেন আর একজন ব্যাংককেই ছিলেন, সেটা বেগম খালেদা জিয়াকেও জানিয়েছিলেন। কখনো খালেদা জিয়া কেন এই দুই অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং তার স্বামী হত্যার বিচারের মুখোমুখি করতে উদ্যোগী হন নাই, সে প্রশ্ন যেমন করতেই হয়, তেমনি প্রশ্ন জাগে যে সত্যিই কি ওই সব দেশের সরকারের অজ্ঞাত সারে এভাবে জিয়া হত্যার মতো আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে দুজন সেনা কর্মকর্তার পক্ষে ওসব দেশে লুকিয়ে থাকা সম্ভব ছিল কিনা। বিএনপির নেতা কর্মী সমর্থকেরা শ্রদ্ধা ভরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসেবে অভিহিত করলেও বিএনপি কখনো পরিষ্কার করে নাই যে ঠিক কোন যুদ্ধে বা কোন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন। এমনকি দু দফা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেই দুই মেয়াদেও কখনো বিএনপি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার বা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেনি, কিংবা বেগম খালেদা জিয়ার মুখে বা তার রাজনীতিতে সক্রিয় পুত্র তারেক রহমানের মুখে কখনো শোনা যায়নি যে কোনো বিশেষ পক্ষ, কোনো বিশেষ ষড়যন্ত্র কিংবা কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে। এখন যখন জিয়াউর রহমান পুত্র তারেক রহমান ক্ষমতায়, তখন ৪৫ বছর পলাতক থাকবার পর জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর যে কোর্ট মার্শাল হয়েছিল, যে কোর্ট মার্শালে একের পর এক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয় এবং মুক্তিযোদ্ধা বলেই ওই ১৩ জনকে হত্যা করা হয়েছিল জিয়া হত্যার সঙ্গে জড়িত করে, সেটা বিভিন্নভাবে অ্যান্থনি মাস্কারেনহাস, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক, যিনি বাংলাদেশে সেনা কু নিয়ে বড় ধরনের গবেষণা কাজ করেছেন, লিগাসি অফ ব্লাড বইটা লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, জিয়ার আমলের কু পাল্টা কু, জিয়াউর রহমানকে হত্যা, এসব বিষয়ে ব্যাপক পরিমাণ গবেষণা তথ্য সংগ্রহ করে এবং সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার নিয়ে সেই ঘটনা প্রবাহ লিপিবদ্ধ করেছেন। সেই অ্যান্থনি মাস্কারেনহাসও বলছেন যে মূলত এরশাদ, যিনি পাকিস্তান থেকে ফিরেছিলেন, তিনি একদিকে জিয়াউর রহমানকে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারেন, আর জিয়াউর রহমান নিহত হওয়ার পরেই তিনি মেজর জেনারেল মঞ্জুর সহ এই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যার ব্যবস্থা করে আসলে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করেছিলেন। অথচ এই কোনো বিষয়ে খালেদা জিয়া, তারেক রহমানকে কখনো মুখ খুলতে দেখা যায় নাই। এখন যে প্রেসিডেন্ট জিয়া পুত্র যখন ক্ষমতায়, তখন পলাতক এক সেনা কর্মকর্তা, যিনি কিনা ওই রাতে ১৯৮১ সালের ৩০শে মে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার জন্য সেনা কর্মকর্তাদের যে অভিযান, তাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং সেই আক্রমণে মুখ্য ভূমিকা পালনকারীদের একজন, যিনি কিনা ঘরে ঘরে গিয়ে জিয়াউর রহমানকে খুঁজেছিলেন, জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন, অ্যান্থনি মাস্কারেনহাসের বইয়েই সেগুলোর বর্ণনা আছে, যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর জিয়াউর রহমানের জিনিসপত্র তল্লাশি করেছিলেন এবং যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন। তিনি হঠাৎ করেই ধরা পড়েছেন পুলিশের হাতে এবং এরপর থেকে তিনি যেসব তথ্য সেনা হেফাজতে বসে দিচ্ছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বের হচ্ছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলোয় যেসব শিরোনাম বেরিয়ে আসছে, তাতে
একরকম ভাবে পরিষ্কার যে এ প্রশ্ন না তোলার বোধহয় কোনো সুযোগ নাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত ছিল, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত থাকার এই সন্দেহ নিয়ে এতদিন বিএনপি কোনো আলাপ তুলল না। এখন যে আলাপটি তুলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র যখন ক্ষমতায়, তখন সেটাও ভীষণভাবে কৌতূহলোদ্দীপক বটে। বাংলাদেশের নয়া দিগন্ত শিরোনাম করেছে যে বের হতে পারে জিয়া হত্যার ভূরাজনীতির নেপথ্য সূত্র। এর আগে যুগান্তর খবর দিয়েছিল যে শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদে মোজাফফর বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত, জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, লাশ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। কোর্ট মার্শাল হচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়া যে বিচার প্রক্রিয়া নিয়ে কখনোই আর কখনোই কোনো সময় প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে না। কাজেই মোজাফফরকে যে শাস্তি বা যে সাজা দেওয়ার কথা ছিল সে সময়কার কোর্ট মার্শালে, এবং তিনি তখন পলাতক ছিলেন, কাজেই তার নামে কোনো সাজা তখন ঘোষণা করা হয় নাই। তাকে ধরিয়ে দিতে 2 লক্ষ টাকা তখন পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এখন মোজাফফরকে যে সেনা হেফাজতেই বিচার হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু মোজাফফর সেই কোর্ট মার্শাল থেকে তখন বেঁচে গিয়েছিলেন, যিনি এতটা সক্রিয় ছিলেন, যিনি তার সঙ্গে আর যারা গিয়েছিলেন, মানে ওই জিয়াউর রহমানকে হত্যা করতে সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে গুলি করেছিলেন যে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, কিংবা তখন চট্টগ্রামের জিওসি মঞ্জুর, যাকে কিনা জিয়া হত্যার জন্য দায়ী করে প্রথমেই হত্যা করা হলো, এরা কেউ কিন্তু এমনকি কোর্ট মার্শালের মুখোমুখি হওয়ার সুযোগ পান নাই। অথচ এই মোজাফফর তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তিনি যে একটা দীর্ঘ সময় ভারতে ছিলেন এরপর সেটা এখন বেরিয়ে আসছে। বাংলা স্ট্রিম খবর দিচ্ছে যে মেজর মোজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে জয় ব্যানার্জি ও বিপ্লব সরকার ছদ্মনাম ব্যবহার করে বসবাস করতেন। এই ঘটনার পেছনে ভারতের তৎকালীন সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা ছিল কি? আবার জিয়া হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের হত্যার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার কোনো বিদেশি চক্রান্ত ছিল কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। বাংলা স্ট্রিম বলছে এমন একটা প্রশ্ন কিন্তু 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পরেও সামনে এসেছিল, সেই প্রশ্নেরও কোনো মীমাংসা হয়নি। মানে ভূরাজনৈতিক কি